এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে অঙ্কের বেশি কিছু প্রশ্ন নিয়ে। এর আগে একটা ভিডিও ছিল, সেটা 1 নম্বর ভিডিও। সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি যে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে অঙ্কের কতটা গুরুত্ব, স্কুলের অঙ্ক এবং চাকরির অঙ্কের মধ্যে পার্থক্য কি, এবং অঙ্কে কত নম্বর পাওয়া যায়, কোন কোন পরীক্ষায় অঙ্কের ওয়েটেজ বেশি, অঙ্ক ছাড়া আমরা পাস করতে পারবো কিনা, এইসব নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ অঙ্কের যে ভ্যালুয়েশন সেই নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে প্রথম ভিডিওতে। এই ভিডিওতে আমরা অঙ্কের একদম বেসিকটা আলোচনা করব। দেখো, ওই জন্য লিখেছি বেসিক ম্যাথ। আমাদের যে কোনো কিছু জানার আগেই, মানে কিছু আমাদের নতুন কিছু করার জন্য তার বেসিকটা প্রথমে জানতে হয়, তাই না? তাতে বেসিকটাই আমি জানার জন্য প্রথমে আজকে যে বিষয়গুলো নিয়ে করব সেটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, মৌলিক বা যৌগিক সংখ্যা এক, মৌলিক বা যৌগিক সংখ্যা নয় কেন, জড় সংখ্যা বা বিজোড় সংখ্যা কি, পরস্পর মৌলিক সংখ্যা কি, তারপর আলোচনা করবো পূর্ণ সংখ্যা কি, মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, ঠিক আছে, চলরাশিকে বলা হয় কেন এক্স ওয়াই জেড কে, বা এ বি সি থেকে জেড পর্যন্ত, ধ্রুবক রাশি কি, আর এবং শূন্যের বৈশিষ্ট্য সব থেকে, এবং সব থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে এক মৌলিক বা যৌগিক সংখ্যা নয় কেন। এটা অনেকবার অনেক জায়গায় আমি দেখেছি, এবং চাকরির পরীক্ষা বিশেষ করে যে সমস্ত ইন্টারভিউ গুলা হয়, যে সমস্ত পরীক্ষা, সমস্ত যেমন ডাব্লিউবি কনস্টেবল, ঠিক আছে, তারপরে ডাব্লিউবি এসআই, তারপরে ফুড এসআই, ক্লার্কশিপ, ঠিক আছে, এমনকি বিসিএস ডাব্লিউবিসিএস পরীক্ষা, যে সমস্ত পরীক্ষায় আমাদের ইন্টারভিউ থাকে, ঠিক আছে, সাক্ষাৎকার থাকে, সেগুলোই কিন্তু এই সমস্ত জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি ইন্টারভিউ রিলেটেড একটা প্রশ্ন, ঠিক আছে, আমাদের, এবং এইগুলো হচ্ছে একদম ম্যাথের বেসিক জিনিস, এবং এগুলো হচ্ছে ইন্টারভিউ জানার মতো প্রশ্ন। এগুলো যদি না জানে তাহলে, যেমন ও বা ক আমরা যদি না জানি তাহলে আমরা কোনো উচ্চারণ করতে পারি না বিভিন্ন ভাষাগুলো, সে একরকম হবে। এইগুলো যদি আমরা না জানি তাহলে ম্যাথের আমরা কিছুই জানি না। তাই আজকে একদম বেসিকে শুরু করেছি, বেসিক থেকে। প্রথমত আমরা জানবো যে স্বাভাবিক সংখ্যা কি। দেখো, আমি লিখবো না কিছু, মুখে বলে দিচ্ছি, আস্তে আস্তে বলছি সবকিছু। সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ একটা কথা। দেখো, স্বাভাবিকের মধ্যে দিয়ে একটা কথা আমরা বুঝতে পারি, স্বাভাবিক। আমরা কখন কোনো সংখ্যাকে স্বাভাবিক কখন বলবো? কাউকে যদি আমি বলি স্বাভাবিক, তার মানে কি সে পরিপূর্ণ আকার আছে, তাই না? যদি বলা হয় আমি স্বাভাবিক, তার মানে কি আমি আমার একটা মানুষের যেরকম দেখতে হয়, বা একটা মানুষ যেরকম হয়, তার মধ্যে সে সমস্ত গুণাবলী আমার মধ্যে আছে। এই স্বাভাবিক কথার মধ্য দিয়ে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে স্বাভাবিক মানে কি থাকবে, যেটা পরপর একটা ক্রম থাকবে। তাহলে স্বাভাবিক সংখ্যা বলেছে, সরি, স্বাভাবিক সংখ্যা বলেছে মানে কি, যে 1 2 3 4 5 6 এইভাবে আমাদের একটা ক্রম থাকবে, একটা নির্দিষ্ট ক্রম থাকবে, তাই না? নির্দিষ্ট ক্রম থাকবে। তাহলে সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6 এরকম করে চলবে। দেখো, স্বাভাবিক ভাবে চলেছে, তাই না? 1 2, একের পরে কি 4 হয়েছে, 5 হয়েছে, 6 হয়েছে, তারপরে কি 9 হয়েছে, 6 এর পরে 9, এরকম কি হয়েছে? না, হয়নি। তাহলে হয়নি কেন? কারণ এখানে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্রম রয়েছে, তাই না? 1 2 3 4 5 এরকম একটা নির্দিষ্ট ক্রম রয়েছে, একটা স্বাভাবিক আকারে রয়েছে। অর্থাৎ যখনই কিছু বলবে স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিকের মধ্য দিয়ে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারছি যে সেটা তার যে নির্দিষ্ট যে আকার রয়েছে, সে নির্দিষ্ট আকারের মতোই সে আছে। এবার সংখ্যা মানে কি জানি আমরা? সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 এরকম করে অসংখ্য সংখ্যা, তাই না? সেগুলো এক সংখ্যা। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে যে 1 2 3 4 5 5 6 7 8 9 10 11 12 করে অসীম পর্যন্ত সংখ্যা, ঠিক আছে? তাহলে স্বাভাবিক সংখ্যাটা কি বোঝা গেল? আচ্ছা, এবার দেখো পরবর্তী রয়েছে মৌলিক সংখ্যা। দেখো, এই মৌলিক সংখ্যাতে যাওয়ার আগেই আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা, দেখো, পূর্ণ আকার রয়েছে। পূর্ণ আকারে মানে কি রয়েছে? যদি বলা হয় পূর্ণ আকার, এই বোতলটা পূর্ণ আকার রয়েছে, এই বোতলটা কি আকার রয়েছে? পূর্ণ আকার রয়েছে, তাই না? কারণ কি, এটা কি অর্ধেক রয়েছে? বোতলটা কি অর্ধেক রয়েছে? না, অর্ধেক নেই। আচ্ছা, যদি বলি এই কলমটা পূর্ণ আকার আছে, অবশ্যই পূর্ণ আকার আছে, কিন্তু আমি যদি এটাকে খুলে দিলাম, এবার কি পূর্ণ আকার আছে? না, এটা পূর্ণ আকার নেই। এবার যদি আমি এটাকে দেখাই, শুধু এটা পূর্ণ আকার রয়েছে। এটা কি পূর্ণ আকার রয়েছে? হ্যাঁ, পূর্ণ আকার রয়েছে, কারণ এটা ভাঙাচোরা নেই, তাই না? এটা একবারে স্বাভাবিক আকারে, তার নির্দিষ্ট যে আকার
সে নির্দিষ্ট আকারে রয়েছে। অর্থাৎ যার আকার যেরকম সেটা যদি সেই আকারে থাকে তখন আমরা সেটাকে বলবো কি পূর্ণ আকার। ওকে, যদি সেটা কোনো রকম পরিবর্তন না হয়। দেখো যদি আমি বলি যে আমি স্বাভাবিকভাবে রয়েছি, মানে আমি পূর্ণ আকারে রয়েছি, অবশ্যই পূর্ণ আকারে রয়েছি, কারণ কি আমার মেডিকেলি কোনো আনফিট নেই এবং আমার কোনো সমস্যা নেই, সুতরাং আমি পূর্ণ আকার রয়েছি। যদি বলি যে এই বোর্ডটা পূর্ণ আকার রয়েছে, তাহলে দেখি বোর্ডটা কোথাও খাম আছে কিনা, এখানে খাম রয়েছে, তাই না, এখানে খাম রয়েছে, তার মানে কি এটা পূর্ণ আকারে নেই, অর্থাৎ এখানে খাম রয়েছে। এখন হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার বললাম এই সংখ্যা মানে কি 1 2 3 এগুলো সংখ্যা, তাই না, অর্থাৎ কি আমরা যখন পূর্ণ সংখ্যা বলবো তখন কি হবে 0 থেকে +-1 +-2 +-3 +-4 এইভাবে বাড়তে থাকবে। অর্থাৎ দেখো 1 2 3 4 0 একটা নির্দিষ্ট আকার রয়েছে, 1 এর একটা নির্দিষ্ট আকার রয়েছে, 2 এর একটা নির্দিষ্ট আকার আছে, অর্থাৎ 1 বলার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় একটা ধারণা আসে, তাই না, 2 বলার সঙ্গে সঙ্গে তার একটা ধারণা আসে, 3 বলার সঙ্গে সঙ্গে একটা ধারণা আসে, তাই না, আমরা বুঝতে পারি সঙ্গে সঙ্গে, তাই না। তো এটা কি একটা পূর্ণ কারক রয়েছে, প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে, দুই দিকে হতে পারে, ঠিক আছে। এরপর আমরা জানবো কি, এরপর আমরা জানবো যে মৌলিক সংখ্যা। এবার দেখো মৌলিক সংখ্যা আমাদের সেই সংখ্যাগুলোকে বলবো, মৌলিক সংখ্যা আমরা সেই সংখ্যাগুলোকে বলবো যে সংখ্যাগুলো মাত্র দুটি উৎপাদক রয়েছে। কটা উৎপাদক? মাত্র দুটি উৎপাদক রয়েছে। কি কি উৎপাদকগুলো? উৎপাদক হচ্ছে যে সংখ্যাটাকে আমরা বলছি মৌলিক সংখ্যা, সেই সংখ্যা আর একটা সংখ্যা, ঠিক আছে, মাত্র দুটি উৎপাদক। একটা হচ্ছে যে সংখ্যাটা আমরা বলবো মৌলিক সংখ্যা, সেই সংখ্যাটা আর একটা সংখ্যা। যেমন আমি বলি যে 2 1 হয়, তারপরে কি হয় 2 হয়, তাহলে দেখো তারপরে কত হয় 3, তারপরে কত 4, তখন 1 2 3 4 রয়েছে। এবার দেখো তো উৎপাদক কার কটা রয়েছে, দেখো একর উৎপাদক কটা, একটা। মৌলিক সংখ্যার শর্ত হলো যে তাদের দুটি উৎপাদক থাকবে। কটা উৎপাদক? দুটি উৎপাদক থাকবে। তাহলে কি একের কটা উৎপাদক রয়েছে? দুটো, একটা উৎপাদক রয়েছে, শুধুমাত্র এক, তাহলে মৌলিক সংখ্যার শর্ত অনুযায়ী এক কিন্তু উৎপাদক, এখানে মৌলিক সংখ্যা হবে না। এরপর কি রয়েছে 2, 2 এ দেখো 2 কে আমি যদি 2 কে ভাঙি তাহলে কি পাবো, 2 কে আমি 1 আর 2 পেতে পারি, তাই না, 2 একে 2 একবারই করা যায় আর দুবার করা যায় না, অর্থাৎ 2 এর কটা উৎপাদক 1 আর 2 দুটো উৎপাদক। এক নম্বরে দেখো 3 কে আমি কি করতে পারি 1 আর 3, মানে এরও দুটো উৎপাদক, 3 কটা ভাঙতে পারি 1 আর 3, এইভাবে ভাঙা যায়, আর কোনো উৎপাদক দিয়ে 3 কে কিন্তু ভাঙা যায় না, ঠিক আছে। এরপর কি রয়েছে 4, তাহলে 4 কে যদি আমি ভাঙি তাহলে দেখো 4 কে আমি কি দিয়ে ভাঙতে পারি, 1 দিয়ে ভাঙতে পারি, 2 দিয়ে ভাঙতে পারি আর 4 দিয়ে ভাঙতে পারি। কটা দিয়ে ভাঙলাম? 3টে দিয়ে ভাঙলাম। তাহলে আমাদের শর্ত ছিল কি মাত্র দুটো উৎপাদক থাকবে। কটা উৎপাদক থাকবে? মাত্র দুটো উৎপাদক থাকবে, মাত্র দুটো উৎপাদক। মাত্র দুটো উৎপাদক, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি কটা পেলাম, 3 4টে 4 কটা উৎপাদক পেলাম, 1 2 আর 4 একটা 3, তাহলে 3টে উৎপাদক পেলাম। তাহলে এটা কি মৌলিক সংখ্যা হবে? হবে না। তাহলে মাত্র দুটো উৎপাদক থাকলে সেটাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। যে এখানে 2 এর উৎপাদক পেয়েছি, 1 আর 2 পেয়েছি, 3 এর উৎপাদক পেয়েছি, 1 আর 3 পেয়েছি, তার মানে কি বলতে পারি যে 2 আর 3, ঠিক আছে, 2 আর 3 কি হবে? 2 আর 3 মৌলিক সংখ্যা, ঠিক আছে। এবারে এখানে আরেকটা জিনিস আমি বলি যে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত টোটালি মৌলিক সংখ্যা রয়েছে কটা? 25টি। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে কটি? মৌলিক সংখ্যা রয়েছে 25টি, ঠিক আছে। কটা রয়েছে? 25টি মৌলিক সংখ্যা রয়েছে। মৌলিক সংখ্যা কটি? 25টি, ঠিক আছে। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি? 25টি। এর মধ্যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 15টি এবং 51 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 10টি। টোটাল মৌলিক সংখ্যা কটি? 25টি। এবার দেখো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমি প্রথম কয়েকটি বলি। যেমন 2 সব থেকে ছোট মৌলিক সংখ্যা। যদি প্রশ্ন থাকে এরকম যে সব থেকে ছোট মৌলিক সংখ্যাটি কত, তাহলে কি হবে? সেক্ষেত্রে 2 হবে। কত? সেক্ষেত্রে হবে কত? 2। এবার আসি যৌগিক সংখ্যা। দেখো একটু আগে আমি দেখলাম যে
দুটি মৌলিক সংখ্যা যদি থাকে সেটা হবে, দুটি যদি উৎপাদক থাকে সেটা কি হবে, মৌলিক সংখ্যা। দেখো 4 এর কটা উৎপাদক রয়েছে, 1 2 3, কটা উৎপাদক রয়েছে, 3টি। এবারে দেখো মৌলিকের বিপরীত হচ্ছে যৌগিক সংখ্যা, মৌলিকের বিপরীত কি, যৌগিক। তাহলে মৌলিকের ক্ষেত্রে আমরা জানলাম কি, যে মাত্র দুটি উৎপাদক থাকবে। তাহলে যৌগিকের ক্ষেত্রে কি হবে, যে সমস্ত সংখ্যার উৎপাদক 2 এর বেশি, 2 এর বেশি মানে 3টা হতে পারে, 4টে হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, অর্থাৎ 2 এর বেশি, যে সমস্ত সংখ্যা 2 এর বেশি উৎপাদক থাকবে, বা যাদের দুটির বেশি উৎপাদক থাকবে, ঠিক আছে, দুটির বেশি উৎপাদক থাকবে। যে সমস্ত সংখ্যার দুটির বেশি উৎপাদক থাকবে তাদের কি বলবো আমরা, যৌগিক সংখ্যা বলবো, ঠিক আছে। যেমন রয়েছে কি, এবার 4টে দেখো, 4-এর দেখো 1টা 2টো 3টে, কটা সংখ্যা রয়েছে উৎপাদক, 3টে উৎপাদক রয়েছে। তাহলে 4টা কি সংখ্যা, 4টা যৌগিক সংখ্যা, তাই না? 4 কি সংখ্যা, যৌগিক সংখ্যা। আবার দেখো এখানে 2 কি সংখ্যা, দুটো উৎপাদক রয়েছে, তার মানে কি সংখ্যা, সেটা মৌলিক সংখ্যা। 4-এর কটা উৎপাদক, 3টে উৎপাদক, তাহলে 4 কি সংখ্যা, যৌগিক সংখ্যা। আবার যদি 5 লেখো, দেখো 5কে আমরা শুধুমাত্র 1 আর 5 দিয়ে ভাঙতে পারি, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারি না, তাই না? আবার যদি 6কে তুমি দেখো, তাহলে 6কে আমি ভাঙতে পারি 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, আবার 6 দিয়ে, তাই না? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে ভাঙতে পারছি। তাহলে কটা উৎপাদক হচ্ছে, 1 2 3 4, 4টে উৎপাদক হয়ে গেল। তাহলে আমাদের শর্ত কি ছিল, যে যাদের দুটির বেশি উৎপাদক থাকবে, ঠিক আছে, দুটির বেশি উৎপাদক থাকবে, ঠিক আছে, যে দুটির বেশি উৎপাদক থাকবে তাদের কি বলবো আমরা, যৌগিক সংখ্যা বলবো। তাহলে যেমন 4-এর দুটির বেশি উৎপাদক রয়েছে, 1টা 2টো 3টে, তাহলে 4 একটা কি সংখ্যা, যৌগিক সংখ্যা। 6-এর কটা উৎপাদক, 6-এর উৎপাদক 1টা 2টো 3টে 4টে, তাহলে 6 কি সংখ্যা, যৌগিক সংখ্যা। এবার কথা হচ্ছে যে এক মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা নয় কেন, এক মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা নয় কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং বিশেষ করে ইন্টারভিউ ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো এখানে দেখছো, সমস্ত প্রশ্নগুলোই ইন্টারভিউ বারবার ঘোরাফেরা করে। আর এই প্রশ্নগুলো যদি না জানে, তাহলে ইন্টারভিউ প্যানেল মেম্বারে যারা থাকে, তাহলে বুঝে যায় যে এই ছাত্র বা ছাত্রী বা এই ক্যান্ডিডেটটি কিছু জানে না, ঠিক আছে। ওই ক্যান্ডিডেটটা বা ওই যে এক্সপিরিয়েন্ট রয়েছে সে কিছু জানে না। এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, এগুলো অবশ্যই আমাদের ইন্টারভিউ রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে কি, এক মৌলিক বা যৌগিক সংখ্যা নয় কেন। প্রশ্নটা অনেকবার রিপিট করা হয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে টেট বা বিভিন্ন যে সমস্ত পরীক্ষায় ইন্টারভিউ নেওয়া হয় সেই সমস্ত। দেখো মৌলিক সংখ্যার শর্ত কি হচ্ছে, দুটো উৎপাদক থাকবে। মৌলিক সংখ্যার কি থাকবে, দুটো উৎপাদক। আর যৌগিক সংখ্যার শর্ত কি, দুটির অধিক উৎপাদক। কিন্তু দেখো একের মাত্র একটি উৎপাদক পাওয়া যায়, একের মাত্র একটি উৎপাদক পাওয়া যায়, তাই না? একটি উৎপাদক, একের কটা উৎপাদক, মাত্র একটি। তাহলে মাত্র একটি উৎপাদক, তাহলে আমাদের মৌলিক সংখ্যার শর্ত কি ছিল, দুটো উৎপাদক থাকতে হবে। যৌগিক সংখ্যার শর্ত কি ছিল, যে দুটির বেশি উৎপাদক থাকতে হবে। কিন্তু মৌলিক একই আছে, একের মাত্র একটি উৎপাদক রয়েছে। ওই যেহেতু মৌলিক সংখ্যার শর্ত দুটো, ওটাও মানছে না। যৌগিক সংখ্যার শর্ত 2 এর বেশি, সেটাও মানছে না। তাহলে দুটোই মানছে না, তাই আমরা কি বলবো, এককে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি, পূর্ণ সংখ্যা বলতে পারি, কিন্তু আমরা মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা বলতে পারবো না। একে কি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা বলতে পারবো না। তাহলে আমাদের যে প্রশ্ন থাকে যে এক মৌলিক বা যৌগিক সংখ্যা নয় কেন, তাহলে কি বলবো, যে মৌলিক সংখ্যার শর্ত হলো যে দুটো উৎপাদক থাকবে, যৌগিক সংখ্যার শর্ত হলো যে 2 এর অধিক উৎপাদক থাকবে। কিন্তু এক এমন একটি সংখ্যা বা এমন একটি স্বাভাবিক সংখ্যা বা এক এমন একটি পূর্ণ সংখ্যা যার মাত্র একটি উৎপাদক রয়েছে। মাত্র কটা উৎপাদক, মাত্র একটি উৎপাদক। তাই এই এককে আমরা মৌলিকও বলি না, যৌগিকও বলি না। এককে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি, পূর্ণ সংখ্যা বলতে পারি, ঠিক আছে। এক স্বাভাবিক সংখ্যা বলতে পারি, পূর্ণ সংখ্যা বলতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে জড় সংখ্যা, বিজোড় সংখ্যা। দেখো জড় সংখ্যা ও বিজোড় সংখ্যা কি, জড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কি। দেখো জড় সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, যে সমস্ত সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো, জোড় সংখ্যা বলবো। যে সমস্ত সংখ্যা আছে, যে সমস্ত সংখ্যা আছে তাদেরকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাদেরকে কি বলবো, আমরা জোড় সংখ্যা বলবো। যেটা আমি 1 থেকে 1 2 3 4 5 6 7 8
তারপরে 9, 10 লিখলাম, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখলাম। এবার দেখো তো আমরা এই 2টাকে তো 2 দিয়ে ভাগ করতে পারি, 2 একে 2, তাই না? 3কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, তাই না? 4কে আমরা 2 দিয়ে আমরা ভাগ করতে পারি, তাই তো? 5কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না। 5কে আমরা 5 টাকা যদি থাকে তোমার কাছে, তাহলে কি তুমি 2 দিয়ে ভাগ করতে পারবা? পারবা না, এক ভাগশেষ থেকে যাবে, তাই না? কিন্তু 4কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু ভাগশেষ থাকবে না। একইভাবে 6কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে দেখো ভাগশেষ থাকবে না, ঠিক আছে? একটা জিনিস লক্ষ্য করো তো, দেখো 2, 4, 6, এরপর দেখো 8, তারপরে কত 10। তার মানে একটার পরে একটা সংখ্যা কি হচ্ছে, একটার পরে একটা সংখ্যা কি হচ্ছে, জোড় সংখ্যা হচ্ছে। একটা জিনিস লক্ষ্য করো, দেখো 2, 4, 6, 8 এবং 10। একটা জিনিস লক্ষ্য করো তো, দেখো 2 রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে, 8 রয়েছে এবং লাস্টে কি রয়েছে, 0 রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা জোড় সংখ্যা সেই সমস্ত সংখ্যাগুলোকে বলবো যাদের এককের ঘরের অঙ্ক। আমরা যদি বড় একটা সংখ্যা থাকে, যদি আমি একটা সংখ্যা লিখি এখানে 8, 7, 6, 5, 4 আর 8, 7, 6, 5, 3, দেখো এখানে দুটো সংখ্যা লিখেছি, একই লিখেছি, শুধুমাত্র লাস্টে 4 লিখেছি আর 3 লিখেছি। একটা জিনিস লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করে এদিকে দেখো, এখানে রয়েছে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে টোটাল 10টি সংখ্যা রয়েছে। 2, 4, 6, 8, 10, দেখো 2 এককের ঘরের অঙ্ক, 4 এককের ঘরের অঙ্ক, 6 এককের ঘরের অঙ্ক, 8 এককের ঘরের অঙ্ক এবং 10, এই 10 লেখা আছে, 10-এ 0টা এককের ঘরের অঙ্ক, ঠিক আছে? 0টা কি অঙ্ক, এককের ঘরের অঙ্ক। তার মানে যে সমস্ত সংখ্যার এককের ঘরের অঙ্ক, যে সমস্ত সংখ্যার এককের ঘরের অঙ্ক কি রয়েছে, 2, 4, 6, 8 এবং 0 রয়েছে, সেই সমস্ত সংখ্যা কি হবে, জোড় সংখ্যা হবে। কি হবে, জোড় সংখ্যা হবে। যে সমস্ত সংখ্যার এককের ঘরের অঙ্ক কি রয়েছে, 2, 4, 6, 8, 10 রয়েছে, অর্থাৎ 0 রয়েছে, তাহলে কি বলবো আমরা, কি বলবো, জোড় সংখ্যা বলবো। যেমন এখানে রয়েছে কত, 4, এখানে 3, আমি এই সংখ্যাগুলো দেখবোই না, এগুলো আমার দেখার প্রয়োজনই নেই, এগুলো আমার লেখার প্রয়োজন নেই, শুধু আমার শেষের সংখ্যাটা দেখবো, এককের ঘরের অঙ্কটা দেখবো। কি রয়েছে, 4 রয়েছে, এখানে 3 রয়েছে, তাহলে 4 থাকলে দেখো 4 এর জায়গায় কি রয়েছে, টিক চিহ্ন দেওয়া আছে, তাই না? তাহলে এটা কি সংখ্যা, জোড় সংখ্যা। এটা কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে এটা কি হবে, জোড় সংখ্যা হবে। আর এখানে 3টা কি হবে, বিজোড় সংখ্যা হবে, কারণ কি এখানে 3 এ দেখো ঢেরা চিহ্ন দেওয়া আছে, তাই না? তাহলে বিজোড় সংখ্যা কাকে বলা হয়, যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না, তাদের কি বলা হয়, বিজোড় সংখ্যা বলা হয়। আর যদি 2 দিয়ে ভাগ করতে পারি, তাদের কি বলা হয়, জোড় সংখ্যা বলে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু 3টা কি বিজোড় সংখ্যা, কারণ কি এটা 2 দিয়ে ভাগ করতে পারছি না, কিন্তু 2 দেখো 2 দিয়ে ভাগ করতে পারছি, 4 2 দিয়ে ভাগ করতে পারি, 6 2 দিয়ে ভাগ করতে পারি, 8 2 দিয়ে ভাগ করতে পারি এবং 0 10 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? অর্থাৎ 2, 4, 6, 8 এবং এককের ঘরের অঙ্ক যদি 0 থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত সংখ্যাগুলো কি হবে, জোড় সংখ্যা হবে। আর যদি 1, 3, 5, 7, 9 থাকে, তাহলে সেই সমস্ত এককের ঘরের অঙ্ক 1, 3, 5, 7, 9 থাকে, তাহলে সেই সমস্ত সংখ্যাগুলো কি হবে, বিজোড় সংখ্যা হবে। ঠিক আছে, এরপর দেখো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা গেল, এরপর দেখো কি আছে, পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা মানে যাদের সাধারণ এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, যে সমস্ত সংখ্যাগুলো কি যৌগিক সংখ্যা, যে সমস্ত সংখ্যাগুলো যৌগিক সংখ্যা, কিন্তু তারা পরস্পরে কোনো স্বাভাবিক মিল নেই, কোনো স্বাভাবিক মিল নেই, তাদের কি বলবো আমরা, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো, সেই সমস্ত সংখ্যাগুলোকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাহলে যে সমস্ত সংখ্যাগুলো যৌগিক সংখ্যা কিন্তু তাদের কি রয়েছে, তাদের পরস্পর মিল নেই, অর্থাৎ তাদের উৎপাদকের পরস্পর মিল নেই, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। যেমন আমি একটা সংখ্যা লিখছি এখানটায়, দেখো এখানে রয়েছে কিন্তু 6, আচ্ছা, আর আমি যদি 6 এর উৎপাদকগুলো কি 1, 2, 3 এবং 6, আচ্ছা, 15 এর উৎপাদক, 15 এর উৎপাদক কি 1, 2, 3, 6, আচ্ছা 9 এর উৎপাদক, 9 এর উৎপাদক কি 1, 3 আর 9, আচ্ছা 10 এর উৎপাদক কি 1, 2, 5 আর 10। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই দুটো সংখ্যা এবং এই দুটো সংখ্যা, ঠিক আছে, এই দুটো সংখ্যা লক্ষ্য করো, অর্থাৎ 6, 15 এবং 10
আর 9। তাহলে আমরা যৌগিক সংখ্যা কখন বলতাম? যাদের দুটোর বেশি উৎপাদক রয়েছে। দেখো 6 এর দুটোর বেশি উৎপাদক রয়েছে, এটা যৌগিক সংখ্যা। 15 দুটোর বেশি উৎপাদক রয়েছে, এটাও যৌগিক সংখ্যা। আবার দেখো 9 এর দুটোর বেশি উৎপাদক রয়েছে, তাহলে এটাও যৌগিক সংখ্যা। 10 এর দুটোর বেশি উৎপাদক রয়েছে, তাহলে 10 ও কি সংখ্যা? 10 ও যৌগিক সংখ্যা। তার মানে এরা সবাই যৌগিক সংখ্যা, তাই না? কিন্তু দেখো যদি 6 আর 15 যদি একসাথে দিই, দেখো 6 আর 15 দেখো যে সাধারণ উৎপাদক রয়েছে। সরি, এটা 3 হবে না, হ্যাঁ, এটা হবে 5, আর এখানে হবে 3 5 এই কটা হবে, আর একটা 15 হবে, ঠিক আছে? সরি, এটা লিখতে ভুলে গেছিল, একটু দেখো, হ্যাঁ। যাই হোক, তাহলে 6 এর কি ছিল? 1 2 3 6, 15 কি 1 3 5 আর 15, 9 এর কি 1 3 আর 9, 10 এর কি 1 2 5 10, ঠিক আছে? তাহলে এবারে একটা জিনিস লক্ষ্য করো, দেখো মানে কি আছে, 6 এর উৎপাদক 1 বাদ দাও, 1 বাদ দিয়ে, হ্যাঁ, 1 বাদ দিয়ে অন্য কোনো সাধারণ উৎপাদক আছে কিনা দেখো। দেখো এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে। তাহলে দুটো সংখ্যার দুটো সংখ্যার কি রয়েছে? একটা সাধারণ উৎপাদক রয়েছে, তাই না? দুটো সংখ্যার কি রয়েছে? একটা সাধারণ উৎপাদক রয়েছে। যেহেতু দুটো সংখ্যার একটা সাধারণ উৎপাদক রয়েছে, সুতরাং এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। এরা দুজনে যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। পরস্পর মৌলিক সংখ্যা কখন বলবো? যখন সেই সংখ্যার সাধারণ উৎপাদক থাকবে না। যেমন 9 এর ক্ষেত্রে দেখো 1 3 আর 9, অর্থাৎ 9 কে আমরা যদি ভাঙি তাহলে 1 3 এবং 9 পাবো। 10 কে যদি ভাঙি তাহলে কি পাবো? 1 2 5 আর 10 পাবো। দেখো 1 বাদে 1টা বাদ দাও, 1 ছাড়া কি অন্য কোনো সাধারণ উৎপাদক রয়েছে? দেখো এখানে রয়েছে 2 আর 5, 2 আর 9, আর এখানে রয়েছে 2 5 এবং 10। তাহলে এদের কিন্তু কমন একটা উৎপাদক নেই। কমন উৎপাদক আছে? নেই, কমন উৎপাদক নেই। তাহলে এই যে 9 আর 10 এরা কি যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর কি সংখ্যা? পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে? পরস্পর এরা মৌলিক সংখ্যা, কিন্তু এরা প্রকৃতপক্ষে যৌগিক সংখ্যা। এরা প্রকৃতপক্ষে যৌগিক সংখ্যা, কিন্তু এরা যখন পরস্পর একসাথে মিলিয়ে যাবে তখন কি হবে? এরা পরস্পর মৌলিক সংখ্যা হবে। কারণ কি? এদের সাধারণ উৎপাদক নেই, তাই না? এদের সাধারণ উৎপাদক নেই। তাহলে দুটি যৌগিক সংখ্যা যখন সাধারণ উৎপাদক থাকবে না, দুটি যৌগিক সংখ্যা যখন সাধারণ উৎপাদক থাকবে না, তখন আমরা সেই সমস্ত সংখ্যাকে কি বলবো? সেই সমস্ত সংখ্যাকে বলবো আমরা পরস্পর মৌলিক সংখ্যা। এরপরে দেখো, এরপর কি রয়েছে? মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যাটা বুঝতে আমাদের একটা জিনিস বুঝতে হবে। দেখবা আমরা একটা জিনিস বুঝি, যেমন ধরে নাও 1 টাকা। 1 টাকার অর্ধেক কি হয়? হাফ, তাই না? হাফটাকে আমরা একটা কথা এইভাবে লিখি, তাই না? 1/2 হলে কি, তাই না? হাফটাকে আমরা কিভাবে লিখি? 1/2 লিখি। কি দিয়ে বলা হয়? যে 10 টাকা 15 টাকার অর্ধেক, তাই না? 15 টাকার অর্ধেক, তাই না? 15কে 2 দিয়ে ভাগ করবো, তাই না? যদি বলা হয় যে 25 টাকার অর্ধেক, 25কে 2 দিয়ে ভাগ করি, তাহলে যে সমস্ত সংখ্যাকে বা যে সমস্ত স্বাভাবিক সংখ্যা বা যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, p/q আকার বা একটা ভগ্নাংশে উপর নিচে লিখতে পারি, যে সমস্ত সংখ্যা আমরা উপর নিচে লিখতে পারি বা p/q আকারে প্রকাশ করতে পারি, এবং নিচের এই সংখ্যাটা, নিচে যে 2 আছে, এখানে 2, এখানে 2, বা 2 বাদে অন্য কোনো সংখ্যা, যার এখানে 3 আছে, ঠিক আছে? এখানে 3 আছে, তাহলে এখানে অনেকগুলো 2 লিখলে তুমি আমরা ভাববে যে শুধুমাত্র 2 দিয়ে হবে, অন্য কোনো সংখ্যা দিয়ে হবে না। যাই হোক, তাহলে এখানে কি রয়েছে? 1/2, এখানে 15/4, এখানে 25/3। তার মানে p/q আকার, অর্থাৎ এখানে ভগ্নাংশ উপর নিচে আকারে, লব বা হর আকারে, ঠিক আছে? লব হর আকারে প্রকাশ হচ্ছে। তাহলে এখানে নিচের সংখ্যাটা কি 0 আছে? 0 নেই। তাহলে মূলদ সংখ্যা আমরা তখনই বলবো যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। এবার এটাকে যদি আমরা p ধরি, উপরকার সংখ্যাগুলোকে যদি আমরা p ধরি আর নিচের সংখ্যাটা যদি আমরা q ধরি, তাহলে এবার দেখো, তাহলে কি বলতে পারি? যে মূলদ সংখ্যাকে বলে যে সমস্ত সংখ্যা আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, আর কি হয়? এ আকারে প্রকাশ করতে পারি, আর q not equal to 0 হয়। অর্থাৎ নিচের সংখ্যাটা কখনোই 0 হবে না, ঠিক আছে? নিচের সংখ্যাটা 0 হবে না। তাহলে নিচের সংখ্যাটা যে সমস্ত সংখ্যা আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো এবং q not equal to 0 হবে, সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো, ঠিক আছে? যে দেখো মূলদ সংখ্যার ক্ষেত্রে যেমন প্রথমে কি নেই? অ নেই। অমূলদ সংখ্যা দেখো প্রথমে কি আছে? শুধুমাত্র অ রয়েছে। আমরা p/q আকারে প্রকাশ করতে পারলে সেই সংখ্যাটাকে আমরা যদি মূলদ সংখ্যা বলি, যদি না পারি তাহলে সেটা কি বলবো? অমূলদ সংখ্যা বলবো, তাই না? p/q আকারে যদি প্রকাশ করতে পারি সেটা কি বলবো? আমরা মূলদ সংখ্যা বলবো। কিন্তু p/q আকারে যদি প্রকাশ করতে আমরা না পারি, তখন সেটাকে আমরা কি বলবো? সেটা কি বলবো? অমূলদ সংখ্যা বলবো, ঠিক আছে? তাহলে এটার বিপরীত, মূলদ সংখ্যার বিপরীতটা কি? মূলদ সংখ্যার বিপরীত অমূলদ সংখ্যা। হ্যাঁ, ভেরি গুড, অমূলদ সংখ্যা, ঠিক আছে? মূলদ সংখ্যার বিপরীত কি? অমূলদ সংখ্যা।
ওকে, তাহলে যে সমস্ত সংখ্যাকে আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারি আর নিচের এই q নট ইকুয়াল টু 0 বা q 0 হয় না সে সমস্ত সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। একইভাবে যে সমস্ত সংখ্যাকে আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারি, p বাই q আকারে প্রকাশ করতে পারি না, হ্যাঁ এখানে পারি না হবে। ওকে, পারি না, পারি না, না পারলে কি হবে সেটা অমূলদ সংখ্যা হবে। এরপরে আমরা আসবো চলরাশি, ধ্রুবক এবং শূন্যের বৈশিষ্ট্য। চলরাশি, ধ্রুবক এবং শূন্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো একটু। ওকে, দেখো চলরাশি মানে কি, যার মান নির্দিষ্ট নয়, যে চলতে থাকে, যার এক এক জায়গায় এক রকম মান আসে। যে সমস্ত সংখ্যার আমাদের বা যে সমস্ত চিহ্ন বা যে সমস্ত প্রতীকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মান আসে, সেই সমস্ত প্রতীক বা সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো, চলরাশি বলবো। কি বলবো, চলরাশি বলবো। দেখো যেমন আমরা এই চলরাশিটা বিভিন্ন ভাবে ধরতে পারি, ঠিক আছে, এ ধরতে পারি, বি ধরতে পারি, সি ধরতে পারি, ঠিক আছে, হ্যাশ ধরতে পারি, স্টার ধরতে পারি, কারণ এদের মান কি নির্দিষ্ট। যে কোনো প্রতীক, যে কোনো একটা প্রতীক, যে প্রতীকের মান নির্দিষ্ট নয়, ওকে, যে সমস্ত প্রতীকের মান কি নয়, নির্দিষ্ট নয়, সেই সমস্ত প্রতীক বা সেই সমস্ত চিহ্নগুলোকে আমরা কি বলবো, চলরাশি বলবো। যেমন ধরে নাও একটা অঙ্ক করলে তুমি বীজগণিতের অঙ্ক, এক্স ধরে অঙ্ক করলে, অঙ্ক করার পরে দেখা গেল এক্স এর মান 5 আসলো। আবার পরে আরেকটা অঙ্ক করলে সেই অঙ্কটা কি দেখা গেল, এক্স এর মান 15 আসলো, ঠিক আছে। এরকম ভাবে আরেকটা অঙ্ক করলে সেই অঙ্কটার ক্ষেত্রে আবার দেখা গেল এক্স এর মান 100 আসলো। তার মানে কি, এক্স এর মান এক এক জায়গায় এক এক রকম। যেহেতু এর মান একটা নির্দিষ্ট সংখ্যা নেই, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন চলতে থাকছে, এটার মান একটা নির্দিষ্ট নাই, চলতে থাকছে। এই যে ওই চলতে থাকে বলে এটা কি বলা হয়, চলরাশি বলা হয়। তাহলে চলরাশি কাকে বলা হয়, যে সমস্ত প্রতীক বা চিহ্নের মান নির্দিষ্ট নয়, যার মানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে থাকে, চলতে থাকে, ঠিক আছে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মান পাওয়া যায়, যে বিভিন্ন অঙ্কে বা বিভিন্ন স্থানে, সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো, চলরাশি বলবো। বা ধ্রুবক আমরা তখন বলবো যার মান কি রয়েছে, নির্দিষ্ট রয়েছে। যেমন চলরাশির ক্ষেত্রে আমরা নির্দিষ্ট মান নেই, কিন্তু ধ্রুবকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান রয়েছে। যদি বলি যে 5, তার মানে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা, তাই না, একটা নির্দিষ্ট কি একটা সংখ্যা, তাহলে একটা নির্দিষ্ট মান রয়েছে। যদি বলা হয় 10, তাহলে এটা কি নির্দিষ্ট মান, যেখানে বসবে সেখানে 10 আকারেই বসবে, তাই না। যদি বলা হয় 100, তাহলে যেখানে বসবে সেখানে 100 আকারেই বসবে, মানে এর কোনো পরিবর্তন হবে, অন্য জায়গায় কি 101 হয়ে যাবে, এটা না, যেখানে বসবে সেখানে কি হবে, 100ই হবে, তাই না। তাহলে যেখানে বসবে 100, সেখানে 100ই থেকে যাবে, তাই না। ওই জন্য কি বলা হবে, যে 100টা কি একটা ধ্রুবক, তাই না। এরপর হচ্ছে শূন্যের বৈশিষ্ট্য। শূন্যের বৈশিষ্ট্য মানে কি, যে শূন্য কি কি কাজে ব্যবহার করা হয়, বা শূন্য কিভাবে কাজ করে। ওকে, শূন্য কিভাবে কাজ করে সেই সম্পর্কে। দেখো যে কোনো সংখ্যার সাথে যদি শূন্য যোগ করা হয়, যে কোনো সংখ্যার সাথে যদি শূন্য যোগ করা হয়, তাহলে সংখ্যার কোনো পরিবর্তন হয় না। 100 সাথে শূন্য যোগ করলে 100ই পাওয়া যায়। ওকে, 100 বা যদি x এর সাথে শূন্য যোগ করো, x এর সাথে শূন্য যোগ করলে, x মানে একটা নির্দিষ্ট মান নেই, যেহেতু x এর আমরা একটু দেখলাম যে x একটা চলরাশি, অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে কি হয়, সেই x ই পাওয়া যায়, তো সেই সংখ্যাটাই পাওয়া যায়। যদি বিয়োগ করা হয় একই রকম ভাবে, যদি বিয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রেও সেই সংখ্যাই পাওয়া যাবে। ওকে, তবে সেই ক্ষেত্রে কি হবে, সেই সংখ্যাই পাওয়া যাবে। আবার যদি বিপরীত দিকে থাকে তাহলে হবে x, তাহলে তাও সেই আগের সংখ্যাটাই হবে। দেখো -x আছে, এখানেও সেই -x হয়ে গেল, তাই না। এবার যদি গুণ করা হয়, যে কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ করা হয়, তাহলে 0 হয়ে যায়, ঠিক আছে। যে কোনো সংখ্যার সাথে যদি 0 গুণ করা হয় তাহলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। এক কথা বলা যায় যে যদি হাতির সাথে যদি 0 গুণ করা হয়, হাতির সাথে মানে একটা বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা, সেই অনেক বড় সংখ্যার সাথে যদি 0 গুণ করা হয়, তাহলে সেই অনেক বড় সংখ্যাটাই কি পরিণত হয়ে যাবে, 0-তে পরিণত হবে। তুমি যার সঙ্গেই গুণ করবে 0-কে, সেই সংখ্যাটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তুমি যার সাথে 0 গুণ করবে সেই সংখ্যাটা কি হবে, 0 হবে। একইভাবে যদি যার সাথে তুমি 0-কে ভাগ করবে সেই সংখ্যাটা কি হবে, অসংগত হবে। মানে যে কোনো সংখ্যা সেটাকে যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা কি হবে, অসংগত, তার মান নির্ণয় করা সম্ভব হবে না। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যাওয়ার আগে একটা কথাই বলি যে আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ভিডিও ছিল, দ্বিতীয় ভিডিও, এবং আমাদের অফলাইনে পড়ানো হয় এবং অফলাইনে শেখানোর জন্য তোমাদের কন্টাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। এখানে একটা বার্থডে এখন অফার চলছে, সেই অফারে আমাদের এডমিশনটা ফ্রি রয়েছে, এবং যারা অনেক দূর থেকে আসো তাদের জন্য ব্যবস্থাও রয়েছে। আমাদের জায়গা ঠিকানা হচ্ছে, আমরা মুর্শিদাবাদে পড়াই। অবশ্যই আমাদের জায়গা কোথায় সেটা তোমরা ফোন করে জেনে নিতে পারো, ঠিক আছে। ফোন করে আমার সাথে
আমি আমার একটা লাস্ট কোশ্চেন বললাম যে আমরা মুর্শিদাবাদে পড়াচ্ছি, মুর্শিদাবাদ এবং নদিয়ার কাছাকাছি একটা স্থানে আমরা পড়াচ্ছি। অফলাইন আমাদের বেশ কয়েকটি স্যার আছে, 3-4 জন স্যার রয়েছে। অফলাইনে সেখানে পড়ানো হয়, কোচিং দেওয়া হয় বিভিন্ন চাকরি পরীক্ষা, যেমন WBP, ঠিক আছে, WBP, SI, ঠিক আছে, তারপরে WB কনস্টেবল, ঠিক আছে, WB কনস্টেবল, WB SI, তারপরে ফুড SI, ওকে, ফুড SI, ক্রাফটশিপের এক্সাম, ঠিক আছে, ক্রাফটশিপের এক্সাম, এবং আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে, সমস্ত পরীক্ষার মিসলেনিয়াস, বিশেষ করে মিসলেনিয়াস, ওকে, সমস্ত পরীক্ষারই সাবজেক্ট ওয়াইজ আমাদের টিচার রয়েছে, সেই টিচার তিনি পড়ান সেখানে অফলাইনে। হ্যাঁ, অতি অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এবং হ্যাঁ, একটা কথা হচ্ছে SSC GD, ঠিক আছে, SSC GDর জন্য আমাদের ইংরেজি, ম্যাথ, ঠিক আছে, GI, GK করানো হয়, এবং তার সঙ্গে সঙ্গে হিন্দি ক্লাস নেওয়া আছে, একজন হিন্দিও আছে, যে যদি অপশন যদি তোমরা চাও যে হিন্দি, তাও সেটা তোমরা কিন্তু নিতে পারো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমার বন্ধুদের সাথে শেয়ার করে একটু ভিডিওটা তাদেরকে দেখার সুযোগ করে দাও। একদম বেসিক কনসেপ্ট ছিল এটা, এবং বেসিকই ভিডিও ছিল, এবং এই বেসিক ভিডিওতে তোমরা একটু সবাইকে দিয়ে একটু ভিডিওটাকে রিচ করে দাও। হ্যাঁ, আর যদি কোথাও ডাউট হয়, বুঝতে যদি না পারো, তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং ভিডিওটা কেমন লাগলো এটা তোমরা কমেন্ট করে জানাও।